আসসালামু আলাইকুম। এইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জামিন দিল আদালত। জাতীয় পার্টির মহাসচিব হওয়ার দৌড়ে রুহুল আমিন হাওলাদার ও মশিউর রহমান রাঙা সহ ৫ জন। বিটিআরসি নির্দেশনা না মেনে অনিবন্ধিত মোবাইল ফোন কিনে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন অনেকে। পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মারা গেছে অন্তত ২০ জন, আহত ৩ শতাধিক। এবং মালেতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে রাতে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদকে জামিন দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক কে এম ইমরুল কায়েস ২ নভেম্বর পর্যন্ত তাকে জামিন দেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন। চার্জশিটভুক্ত অপর ৫ আসামি হলেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুর রূপে শাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার আমিনুল হাসান, উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দিদারুল ইসলাম। চার্জশিটে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সরকারি প্রতিষ্ঠান নিপসামের ল্যাবে ৩,৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার অভিযোগ আনা হয়। এ মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। আদালত শুনানি শেষে ২রা নভেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। গত বছর ২৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন ৫ জনের বিরুদ্ধে মামলা করেন। সেখানে আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি। পরবর্তীতে তদন্তে তার নাম আসায় তাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যাওয়ায় জাতীয় পার্টির মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছে দলটির মধ্যে। এই আলোচনায় আছেন জাতীয় পার্টির সাবেক ২ মহাসচিব সহ বেশ কয়েকজন সিনিয়র ও তরুণ নেতা। শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন দলের গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব নিয়োগের সম্পূর্ণ এখতিয়ার জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। পার্টির নতুন মহাসচিব কে হচ্ছেন তা নিয়েই এখন জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। সম্ভাব্য মহাসচিবের তালিকায় রয়েছেন দলের কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বিভিন্ন সময়ে প্রায় ১৭ বছর জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবিএম রুহুল আমিন হাওলাদার। এরশাদের জীবদ্দশায় একবার ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের সময়ে ২ বার মহাসচিব ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এরশাদের ভাগ্নে মশিউর রহমান রাঙা। দীর্ঘদিন জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বে ছিলেন বর্তমান কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। জাতীয় পার্টির হয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। তার নামও শোনা যাচ্ছে মহাসচিবের সম্ভাব্য তালিকায়। এছাড়া অপেক্ষাকৃত নবীন হলেও দলে শক্ত অবস্থান তৈরি করেছেন দলের অতিরিক্ত মহাসচিব ও গাইবান্ধা ১ আসনের সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সম্প্রতি নতুন নেতৃত্বের প্রতি আগ্রহ দেখান জাপা চেয়ারম্যান জিএম কাদের। একটা বিরোধী দলের মহাসচিবে থাকা আসলে অত্যন্ত ডিফিকাল্ট। মানে সারাদিনই কোথাও না কোথাও কোনো না কোনো এলাকায় কোনো না কোনো উপজেলায় একটা প্রবলেম কিন্তু আমাদের সরকারি দলের সঙ্গে হচ্ছেই। বর্তমান অবস্থায় এই দায়িত্ব পালন করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার। শীর্ষ নেতারা বলছেন দলের স্বার্থে অপেক্ষাকৃত অভিজ্ঞ কাউকে মহাসচিব নিয়োগ দেওয়া উচিত। তবে গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু নির্ভর করছে চেয়ারম্যানের ইচ্ছার উপর। একজন জনপ্রিয় নেতাকেই এখানে দায়িত্ব দেওয়া উচিত। আদারওয়াইজ যদি টেস্ট কেস হিসাবে কাউকে নিয়ে আসা হয়, জীবনে কোনোদিন মহাসচিব ছিল না, তাহলে এই দল অগ্রগামী হবে না,
বরং পশ্চাৎপদ হবে এবং বর্তমান সরকারের দালালি করতে হবে তাদেরকে। চেয়ারম্যান মহাসচিব যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিতে পারেন, এটা অ্যাবসলিউটলি ওনাকে পাওয়ার দেওয়া আছে। আমাদের একটা ছিল যে টু মাচ জুনিয়র কাউকে এমন কাউকে দেন না যে যারা সিনিয়র তারা একটু অস্বস্তি ফিল করে। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ 1 মাস হাসপাতালে থাকার পর গত শনিবার মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গত 2 বছর ধরে তিনি জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে আওয়ামী লীগ। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের যৌথ সভা শুরু হয়। এছাড়াও 848টি ইউনিয়ন এবং কয়েকটি উপজেলা ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। দলীয় সূত্র জানায়, মনোনয়ন বোর্ডের যৌথ সভায় আজ শুধু সিরাজগঞ্জ 6 আসন এবং পৌরসভা ও উপজেলার প্রার্থী চূড়ান্ত করবে দলটি। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের বৈঠক টানা 3 দিন চলতে পারে। বিটিআরসির নির্দেশনা না মেনে অনিবন্ধিত মোবাইল ফোন কিনে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন অনেক গ্রাহক। গত 1 অক্টোবর থেকে 5 দিনে 2 লাখেরও বেশি ফোন সেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি। অনিবন্ধিত এসব ফোন বেচাকেনায় দোকানির চালাকি এবং ক্রেতার অসচেতনতাকে দায়ী করছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সেই সাথে নিবন্ধিত ফোন সেট ব্যবহারে গুরুত্ব মানুষকে বোঝাতে বিটিআরসি ব্যর্থ হয়েছে বলেও মনে করে তারা। ফজলে রাব্বির রিপোর্ট। 51,000 টাকায় মুঠোফোন কিনে বিপাকে ডাক্তার শাহিন। বসুন্ধরা শপিং মলের কেআরওয়াই ইন্টারন্যাশনালের দোকানে কৌশলে তাকে অনিবন্ধিত ফোন সেট ধরিয়ে দিয়েছে। দোকানদার আমাকে বলল যে এই সেটটা আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, আমরা একদিন 5 মিনিট এটাতে আমরা কথা বলছি, আপনি সেটটা নিলে কোনো সমস্যা নাই। তার মধ্যে কথা পর ভরসা পেয়ে সেটটা কেনার পর দেখলাম যে আসলে ওরা আমার সাথে মিথ্যা কথা বলছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত যেসব সেট নেটওয়ার্কে যুক্ত হয়েছে সেগুলো বহাল থাকবে, তবে অক্টোবর থেকে চালু করা অনিবন্ধিত সেট অকার্যকর করা হবে। বিটিআরসির এই নির্দেশনাকে সুযোগ হিসেবে নিয়েছেন এই ব্যবসায়ী। নির্দিষ্ট দিনের আগেই সিম সংযুক্ত করে সচল করে রেখেছেন অনিবন্ধিত অনেক ফোন সেট। কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের 29 তারিখের আগে অ্যাক্টিভ করা, ভিডিও করা দরকার নেই, চেঞ্জ করে দিব সেটা কথা বলি আমরা, আপনি ভিডিও করলে তো হবে না। তবে শেষ রক্ষা না হয় অনিবন্ধিত এসব সেট কিনে বিপাকে পড়ছেন গ্রাহকরা। মার্কেট ঘুরে দেখা গেল বেশিরভাগ ক্রেতাই সেট কেনার আগে সেটি নিবন্ধিত কিনা তা খতিয়ে দেখছেন না। আনঅফিসিয়ালটা ক্লোজ হয়ে যাবে, তো তারপর থেকে অনেকেই ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এগুলা মানে স্টপ করে দিচ্ছে ধীরে ধীরে। বা কাস্টমার যদি আমাকে বলে যে এটা বিটিআরসির মেসেজ আমাকে এনে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মেসেজটা এনে দিই। ফোন কিনতে এসে ফোন নষ্ট হয়ে গেছে, আদারওয়াইজ আর কিছু বলার নেই। তবে হ্যাঁ আমি জানি বিষয়টা জানি, তবে আমি হয়তো বা তার কাছে জিজ্ঞেস করি নাই। যেহেতু একজনের সিম দিয়ে ব্যবহার করেই অন্যজনের ডিভাইস ব্যবহার করতেছে এবং সবগুলি নিবন্ধিত হয়েছে, সেখানে আমরা বলছি যে এনইআর একটা নীতিমালা আবশ্যক। কারণ হচ্ছে যে এই মালিকানা নিয়ে ভবিষ্যতে বিভিন্ন মামলা মোকদ্দমা হতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একটা ঝামেলা তৈরি হতে পারে। তবে ভোক্তার স্বার্থে অনিবন্ধিত ফোন সেট নেটওয়ার্কে সচল না রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। আমরা একটা নতুন প্রক্রিয়া চালু করেছি দেশের স্বার্থে, আমাদের সরকার এবং আমাদের বিটিআরসি এটা চালু করেছে। এটা দীর্ঘ পরীক্ষিত একটি বিষয়, এটা অনেক দেশেই এটা এই বিষয়টি এই এনইআইআর সিস্টেম রয়েছে। অক্টোবর থেকে যারা সেট কিনছেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সেটটি কেনার সময়ও তাদেরকে খুব সতর্কতার সাথে কিনতে হবে। ওই দোকানে বসেই সম্ভব হলে যে দেখিয়ে দেন আমার এটা সেটটা বিটিআরসির এনইআইআর সিস্টেমের ভিতরে এটা নিবন্ধিত আছে কিনা। মোবাইল সেট নিবন্ধন বা এনইআইআর প্রকল্প সফল করতে ফোন ব্যবহারকারীদের কাছে বিষয়টি পরিষ্কার করে তুলে ধরতে হবে বলে মনে করেন ভুক্তভোগী ও বিশ্লেষকরা। গ্রাহক স্বার্থ রক্ষা করে প্রকল্পটি বাস্তবায়নে নিয়ন্ত্রণ সংস্থাকে মাঠ পর্যায়ে আরও শক্ত ভূমিকা রাখতে হবে বলেও মনে করছেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ার সাথে সাথে বেড়েছে ডেঙ্গু এবং শ্বাসকষ্ট সহ মৌসুমী রোগ। এতে নেতিবাচক প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্য। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাংকের গবেষণায় এসব তথ্য উঠে আসে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। প্রতি বছরই ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশের তাপমাত্রা ও আর্দ্রতা, এতে বাড়ছে ডেঙ্গু সহ মৌসুমী বিভিন্ন রোগ। শুষ্ক মৌসুমের তুলনায় বর্ষায় ২৬ ভাগ বেশি রোগী আক্রান্ত হচ্ছে এসব রোগে। আগামী বছরগুলোতে শহর কেন্দ্রিক এর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সারা দেশের ৩,৬১০টি বাড়ির
তথ্য নিয়ে গবেষণা চালিয়ে এসব তথ্য জানায় বিশ্ব ব্যাংক। Overall, we see that across the seasons, respiratory infections are most prevalent, and within the country, it's most prevalent in the cities, Dhaka and Chattogram. They also report, the two big cities also report the highest incidences of vector-borne diseases, such as dengue, across the seasons. Overall, we see that mental health issues, particularly when it comes to depression, are about 16% higher in the megacities like Dhaka and Chattogram, and whereas anxiety is about 31% higher. যারা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করবে তাদের উপর বিশ্ব ব্যাংকের 35% অর্থ বিনিয়োগ করা হবে আগামী 5 বছরের জন্য। We aim to ensure that over the next 5 years, 35% of our financing will be dedicated to supporting climate action for our clients across the globe. We also seek to ensure that 50% of our climate support, of our financing supports adaptation and resilience. গবেষণা থেকে আরও জানা যায় দেশের গ্রীষ্মকাল দীর্ঘ হচ্ছে এবং বাড়ছে তাপমাত্রা। একই অবস্থা শীতকালেও। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায় বিশ্ব ব্যাংক। মনির হোসেন তপ্পু, ATN বাংলা, ঢাকা। পাকিস্তান প্রসঙ্গ। বেলুচিস্তানের শক্তিশালী ভূমিকম্পে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত হয় 3 শতাধিক মানুষ। রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। এরই মধ্যে প্রদেশের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। বৃহস্পতিবার ভোর সূর্যের আলো ফোটার আগে শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে যায় গোটা বেলুচিস্তান। উদ্ধারকর্মীরা জানান এখন পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু। ভেঙে পড়েছে অসংখ্য স্থাপনা, আর তাই ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু জানান সড়কগুলো ভেঙে যাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে থাকায় কমছে আহতদের বেঁচে থাকার সম্ভাবনাও। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে কয়লা খনির জন্য পরিচিত প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বাঞ্চলীয় হারনাই জেলা। ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেলুচিস্তানের প্রাদেশিক সরকার। জাহিদুল আলম, ATN বাংলা। সাফ ফুটবলের খবর। মালিতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে রাতে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দেশের প্রথম সাক্ষাতে লাল সবুজের দল জয় পেয়েছিল 5-0 গোলে, আর সবশেষ লড়াইয়ে 5-0 গোলে জিতেছে মালদ্বীপ। 2003 সালের ফাইনালে মালদ্বীপকে টাই ব্রেকারে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। পরের 3 বারের মুখোমুখিতে 3টিতেই জিতেছে মালদ্বীপ। তবে এবারের আসরে শুরুটা ভালোই করেছে অস্কার ব্রুজনের দল। শ্রীলঙ্কাকে 1-0 গোলে হারানোর পর ভারতের সাথে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। অন্যদিকে নেপালের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা শুরু করেছে স্বাগতিকরা। রাত 10টায় শুরু হবে ম্যাচটি। I think actually that there are a lot of similarities. বাংলাদেশের খেলার স্টাইলের সঙ্গে মালদ্বীপের অনেক মিল রয়েছে। এই ম্যাচটা ফাইনালে যাওয়ার পথে আমাদের সহায়ক হবে। আমি আগেই বলেছি আক্রমণাত্মক ফুটবল খেলবে আমাদের দল। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে, তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়ছে। এদিকে ডিএসসির ওয়েবসাইটে বেশ কয়েকটি কোম্পানির খবর প্রকাশ করা হয়েছে। জিপিআইট ইস্পাত লিমিটেড নতুন প্রকল্পের উৎপাদনের তথ্য জানিয়েছে, আর অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 60 পয়সা, আগের বছর একই সময় আয় ছিল 16 পয়সা। আর আলাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভোলায় গ্রীষ্মকালীন বাড়ি হাইব্রিড টমেটো চাষ করে ব্যাপক ফলন পেয়েছে কৃষকরা। এই টমেটো খেতে খুবই সুস্বাদু, বাজারে রয়েছে এই জাতের টমেটোর ব্যাপক চাহিদা, ফলে ভালো দামও পাচ্ছেন কৃষকরা। তাই আগামীতে আরও বেশি জমিতে চাষের পরিকল্পনা রয়েছে তাদের। ভোলা থেকে আহাদ চৌধুরী তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ভোলায় গত বছর 3 জন কৃষক পরীক্ষামূলকভাবে বাড়ি হাইব্রিড টমেটো চাষ করেন।
তাদের সফলতা দেখে এবছর ভোলা সদর, দৌলতখান ও চরপেশন উপজেলার 10 জন কৃষক 1 একর জমিতে এ জাতের টমেটো চাষ করেন। মাত্র 2 মাসেই কৃষকদের ক্ষেতে ব্যাপক ফলন আসে। কৃষকরা বলছেন, বাড়ি হাইব্রিড টমেটো চাষ করতে খেতে কম পরিমাণে সার ওষুধ ব্যবহার করতে হয় আর সুস্বাদু হয়। এর ব্যাপক চাহিদা থাকায় বাজারে দামও পাচ্ছেন ভালো। এখন আমরা টমেটো আল্লাহর রহমত বেচা কিনা শুরু করছি, ভালো ফলন পাইছি। 10% জমিনে করছি, খরচ হয়েছে 25,000 টাকা, 5,000 টাকা বিক্রি করছি, আর আল্লাহ 40,000 টাকার মতন আল্লাহর মতন বেচতে পারবো ইনশাআল্লাহ। এটাতে কীটনাশক অনেক কম লাগে, আর কীটনাশক পোকামাকড় আক্রমণ দেখলে আমরা ট্যাপ ব্যবহার করতেছি। আগামীতে আরও বেশি জমিতে বাড়ি হাইব্রিড টমেটো চাষের জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এই টমেটো অন্য জেলায় রপ্তানিতে সহযোগিতার আশ্বাসও দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। ভোলা এবং ভোলার বাইরেও যদি তারা সামার টমেটো বিক্রি করতে চায়, এই মুহূর্তে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা করব। আগামী বছরে মিনিমাম 5 একর জমিতে এই ভোলা জেলার বিভিন্ন উপজেলায় আমরা এটা সম্প্রসারিত করব এবং এই সম্পর্কিত যত প্রযুক্তিগত সহায়তা এটা কৃষি গবেষণা সরেজমিন গবেষণা বিভাগ ভোলা কর্তৃক আমরা সহায়তা দিয়ে থাকব। এদিকে কৃষকদের দাবি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের সহযোগিতা পেলে ভোলাই টমেটোর এ জাতের চাষে ব্যাপক সফলতা আসবে। নিয়াজ জামান, সজীব, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ম্যালেরিয়ার টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO এর মহাপরিচালক টেড্রোস অ্যাথানম গেব্রেয়াসুস জানান, 2019 সাল থেকে ঘানা, কেনিয়া এবং মালাবিতে পরিচালিত একটি পাইলট কর্মসূচির ফলাফলের ভিত্তিতে এই টিকার অনুমোদন দেওয়া হয়। আফ্রিকার ওই 3 দেশে 20 লাখেরও বেশি ডোজ ম্যালেরিয়ার টিকা প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে। 1987 সালে ওষুধটি প্রথম উদ্ভাবন করেন ব্রিটিশ প্রতিষ্ঠান GSK। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ম্যালেরিয়া আক্রান্ত শিশুদের মধ্যে এই টিকা প্রয়োগ করা যাবে। 4 ডোজের এই টিকা দেয়া যাবে 2 বছর বয়স থেকেই। এবারে পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের 24 ঘন্টার মধ্যে নির্বাচিত হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। বুধবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে বিকেল 3টায়। এরপরই নবনির্বাচিত 25 পরিচালক বেছে নেবেন বিসিবির নতুন অভিভাবক। নতুন করে মেয়াদকাল শুরু হলেও বিসিবির সভাপতি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন কিশোরগঞ্জ 6 আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য নাজমুল হাসান পাপড়। এ নিয়ে টানা তৃতীয়বার সভাপতি হতে যাচ্ছেন তিনি। এরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি 32 নম্বরে যাবে বিসিবির নতুন পরিষদ। ইতালিকে 2-1 গোলে হারিয়ে নেশনস লিগের ফাইনালে উঠেছে স্পেন। টানা 37 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করে শেষ পর্যন্ত নিজেদের মাঠে হারল ইতালি। সান সিরোয় অনুষ্ঠিত সেমিফাইনালে 17 মিনিটে ফারান তোরেসের গোলে লিড নেয় স্পেন। 42 মিনিটে লিওনার্দো বোনুচ্চি লাল কার্ড দেখায় 10 জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই সুযোগে প্রথমার্ধে ইনজুরির সময়ে ম্যাচে দ্বিতীয় গোল করেন তোরেস। 83 মিনিটে লরেঞ্জো পেলেগ্রিনি ব্যবধান কমালেও হার ঠেকাতে পারেনি আজ্জুরিরা। গত জুলাইয়ে ইউরোর সেমিফাইনালে টাই ব্রেকারে স্পেনের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল ইতালি। এবার নেশনস লিগের শেষ 4-এ ইতালির স্বপ্ন ভাঙল স্প্যানিশরা। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় আগামীকাল ভোরে আলাদা ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ভোর 5টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 8 ম্যাচে 5 জয় আর 3 ড্রয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে লিওনেল স্কালোনির দল। নিজেদের শেষ 2 ম্যাচ জেতায় আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবেন লিওনেল মেসিরা। অন্যদিকে ভোর 5:30টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। 8 ম্যাচের সবকটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষে ফেভারিট নেইমাররা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে জামিন দিল আদালত। জাতীয় পার্টির মহাসচিব হওয়ার দৌড়ে রুহুল আমিন হাওলাদার ও মশিউর রহমান রাঙ্গা সহ 5 জন। বিটিআরসি নির্দেশনা না মেনে অনিবন্ধিত মোবাইল ফোন কিনে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন অনেকে।
পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মারা গেছে অন্তত 20 জন, আহত 3 শতাধিক। এবং মালিতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে রাতে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।